আমি এখন ভিডিওটা স্টার্ট করছি, তোমরা জাস্ট গেস করবে যে আমি কাকে নিয়ে কথাটা বলছি, ঠিক আছে? এই যে আরে এই যে দার্জিলিংয়ে দাদা বৌদি, মন্দিরা সোনা দাদা বৌদি, হ্যাঁ, ফ্যাশন উইথ এপি, ফ্যাশন উইথ এপির কাছে ক্ষমা চেয়েছ আমার কথা শুনে, না আমার কথা শুনে, শুধুমাত্র আমার কথা শুনে। আমি বলেছি না, আমি যেটা বলি, হ্যাঁ, আমার ভিউয়ার্সরা সমস্ত তথ্য আমাকে দিয়ে যায়, যেটা বলি ভুল বলি না। কি দাদা বৌদি, ক্ষমা চাইতে হলো তো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, ছোট ভেবো না, ক্ষমা চাইতে হলো তো ফ্যাশন উইথ এপির কাছে। আমার কথা শুনে ক্ষমা চেয়েছো না, আমার কথা শুনে। এই যে মন্দিরা, এটা কেন চেঞ্জ করেছো? আমি জানি গো, আমার জন্য। আমি বলেছিলাম না বন্ধুরা তোমাদের, আমার জন্য, এইটা আমার জন্য করেছে, আমি বলেছি তাই করেছে। মন্দিরা নয়তো করতো না। এই মারিয়া বল, তোর মা ছিল না ওইখানে? থালাটা যে ছিল, তোর মা ছিল না? কার ছিল ওই থালাটা? তোর মা আসে। আরে আরে এই যে মারিয়া আমার জন্য চেঞ্জ করেছে, এটা আমার জন্য চেঞ্জ করেছে। আমি বলে দিয়ে গেলাম, প্রমাণ দিয়ে গেলাম বন্ধুরা। সরি দেবশ্রীদি, তুমি তো শিল্পীকে চেনো। তো এই হচ্ছে দেবশ্রীদি, প্রমাণ দিয়ে গেলাম, এই যে প্রমাণ রইল কিন্তু। আজকে আমার জন্য এই ব্লগার কিন্তু এটা চেঞ্জ করেছে, আমার জন্য মন্দিরে এটা চেঞ্জ করেছে, আমার জন্য এটা মারিয়া চেঞ্জ করেছে, আমার জন্য সুতপা এটা বলেছে। তবে যাই বলো দেবশ্রীদি, আজকে কিন্তু তুমি মানে এখন ইদানিং তুমি কিন্তু চর্চায় রয়েছো, একটা ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এখন তুমি কন্ট্রোভার্সি জুনে, সেটা কিন্তু তুমি প্রমাণ দিয়ে দিয়েছো। কি করে মন্দিরের থাম্বনেলে উঠে গেছো। মন্দিরা সুযোগ ছাড়ে না, মন্দিরা এইটুকু সুযোগ ছাড়ে না ভিউজ কামানোর দিক থেকে। তো যাই হোক, এই হচ্ছে দেবশ্রীদি। হ্যাঁ, তবে তো হাসি দিয়ে বললাম, কিন্তু কথাগুলো বাস্তব, যে দিদিভাইয়ের ভিডিওগুলো এই ধরনের হয়। সব ব্লগাররা নাকি দিদিভাইয়ের কথা শুনে নিজেদের চেঞ্জ করে ফেলে, মানে সব পরিবর্তন করে ফেলে। এর আগে অনেকবার আমি দেখেছি। যাই হোক, তো দুজনের মধ্যে দেখলাম একটু কথোপকথন, আর সেটা নিয়ে ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো কাদের নিয়ে ভিডিও করছি, কি নিয়ে কথা বলবো, সমস্তটাই তোমাদের কাছে শেয়ার করব। তো সঙ্গে থাকো অবশ্যই, তোমরা তোমাদের মতামত দিও, ঠিক আছে? যদিও কারোর ভিডিও দেখে সচরাচর খুব একটা কমেন্ট আমি করি না, আমার ভালো লাগে না, মনে হয় কি না কি বলে ফেলেছি বা কি না কি বলে ফেলবো, তো খুব একটা কমেন্ট করি না। মন্দিরার ভিডিওটা দেখলাম, প্রথমে বুঝতে পারছিলাম না যে এটা মন্দিরার ভিডিও না দেবশ্রীদির ভিডিও। মানে মন্দিরাকে থাম্বনেল দিয়েছে দেবশ্রীদি, না মন্দিরার দেবশ্রীদিকে থাম্বনেল দিয়েছে। তো আজকাল দেবশ্রীদি বেশ ফেমাস হয়ে গেছে, কারণ কখনো সুতপা দেবশ্রীদির নাম নিয়ে ভিডিও করছে, কখনো দেখা যাচ্ছে মন্দিরা থাম্বনেলে দেবশ্রীদিকে দিয়ে দিচ্ছে। তো যাই বলো দেবশ্রীদি, একদিকে লাভ কিন্তু হচ্ছে, প্রমোট তো করছে সবাই, কি বলো? আজকাল চারিদিকে শুধু দেবশ্রীদির চর্চা হচ্ছে, তার মানে ট্রেন্ডিং টপিক দেবশ্রীদি, তাই তো? তো আমি এই ট্রেন্ডিং টপিকটা আমি কেন ভাই ছাড়বো, আমিও কিছু কথা বলি। এবার কথা হলো যে হ্যাঁ, অবশ্যই দেবশ্রীদি আমার খুব প্রিয়, কিন্তু কিছু কিছু বিষয় আমারও খুব অযৌক্তিক লাগে। যেমন কিছুদিন আগে প্রিয়াকে নিয়ে কিছু কথা বলেছিল দেবশ্রীদি, আমি সেটা মুখের উপরে বলেছিলাম। হ্যাঁ, দিদিভাই হয়তো এই বিষয়গুলো পছন্দ করে না যে মুখের উপরে বলি, তো আমি একটু ঠোটকাটা আছি, আমার যেটা মনে হয়, সে আমার যত প্রিয় মানুষই হোক আর যত কাছের মানুষই হোক, আমি সেটা বলার চেষ্টা করি। সে মন্দিরাকেও, তোমরা সবসময় এক এক সময় বলো না যে তুমি মন্দিরাকে নিয়ে এক সময় বুনু বলো, এক সময় তাকে নিয়ে বসে পড়ো। তো আমি ওই যে আবার সেই একই কথা বারবার ঘ্যান ঘ্যান করতে হবে যে হ্যাঁ, একটা মানুষের মধ্যে ভালো গুণ থাকে, খারাপ গুণ থাকে, দুটোই থাকে। তো আমি দুটোই তুলে ধরার চেষ্টা করি। এবার হচ্ছে যে মন্দিরার একটা অবজেকশন। হ্যাঁ, আমি দেবশ্রীদির ভিডিও দেখিনি আর দেখবো না, কারণ মন্দিরার ভিডিও দেখে আমি অনেকটা বুঝতে পেরেছি, তাছাড়া মন্দিরার ভিডিওটা চালিয়ে দিয়েছিল দেবশ্রীদির, বুঝতে পেরেছি যে কোন বিষয়টা নিয়ে ওদের মধ্যে একটা মানে কন্টেন্ট চলছে। তো সেইখানে সত্যি বলতে এই 2025-এ এসে সেটা অনেকেই কমেন্ট করেছে, আর আমিও বলবো
পিরিয়ড শব্দটা মানে উচ্চারণ করা যাবে না বাবা কাকা দাদাদের সামনে, এটা কিন্তু আমিও সহমত প্রকাশ করতে পারলাম না দেবশ্রীদি। হ্যাঁ, কেননা আজকে ডেটে এসে আমি এটা কিন্তু সত্যি মন্দিরা ঠিক বলেছে। এই যে একটা কথা বলেছে না যে তোমাকে যথেষ্ট মডার্ন দেখি, তুমি যেইভাবে চলাফেরা করো দেখে মোটামুটি বেশ আধুনিকই লাগে, মানে এখনকার জেনারেশনের মতো অনেকটা চলার চেষ্টা করো, বয়স হলেও এখনকার জেনারেশনের মতোই চলার চেষ্টা করো, আর চিন্তাধারাগুলো ওই রকম কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি। তো সেইখান থেকে আমিও বলবো যে তোমার কাছ থেকে আমিও এটা আশা করিনি যে পিরিয়ড বলতেই পারে যে আমার পিরিয়ড হয়েছে, পেটটা খুব ব্যথা করছে, এটা একটা নর্মাল বিষয়। আর আমরা আগে জানতাম যে পিরিয়ডটাকে একটা অসুখ বলে মানে দেখানো হতো। আগের দিনে শাশুড়ি মারা পিরিয়ড হলে তার ছেলের সাথে শুতে পারবে না, বৌমাকে নিচে বিছানা করে মেঝেতে বিছানা করে শুতে হতো। তো এইগুলো আগে ছিল, কিন্তু বর্তমান জেনারেশনে যথেষ্ট কেয়ার করে। কোনো একটা স্বামী যদি তার স্ত্রীর পিরিয়ড হয় তাকে আলাদাভাবে কেয়ার করে, আর এটা করা স্বাভাবিক। আর তোমরা জানো যে পিরিয়ড হলে অনেকের কিন্তু মুড সুইং হয়, অনেকে দেখবে মিষ্টি খেতে চায়। তো এইগুলো হচ্ছে আমাদের মেয়েদের একটা শারীরিক, এটা না থাকলে আমরা মাই হতে পারতাম না, তাই তো দেবশ্রীদি? তো যেটা থেকে আমরা মাতৃত্বর স্বাদ অনুভব করতে পারি সেই বিষয়টা কখনোই কিন্তু লজ্জার হয় না। সে দাদা হোক কাকা হোক বাবা হোক, কখনোই সেটা লজ্জার হয় না। এটা কিন্তু বাস্তব সত্যি। আজকে মন্দিরা যেভাবে এই কথাগুলো বলেছে একটুখানি গভীরভাবে ভেবে দেখো। আজকালকার জেনারেশনে এই 2025-এ এসে যদি আমরা এখন ওই পিরিয়ড শব্দটা দাদা কাকা বাবার সামনে উচ্চারণ না করতে পারি, এটা কিন্তু রোগ নয় কোনো, এটা কোনো রোগ নয়। আর এটাকে কি বলবে? আগের দিনে বলতো মানুষরা মাসিক হয়েছে, তারপরে শুনেছি আমি আমার দিদিদের কাছ থেকে শুনেছি মিন্স হয়েছে, আর এখন সবাই পিরিয়ড বলে। তো এটা কিন্তু একটা খুব ছোট্ট ওয়ার্ড, আর খুব নর্মালে ক্যাজুয়ালি ইউজ করা যায়। এই ওয়ার্ডটার মধ্যে এমন কি আছে যে এটা লজ্জার বিষয়? আমি মনে করি আজকের ডেটে এসে আমি কিন্তু মন্দিরার আজকের প্রত্যেকটা কথার সাথে একমত প্রকাশ করছি, সহমত প্রকাশ করছি। সত্যি আমি তোমার কাছ থেকে এই ধরনের চিন্তাধারা আশা করি না। রিসেন্ট একটা ভিডিওতে প্রিয়াকে নিয়ে, তুমি কল্পনাকে নিয়ে একটা ভিডিও করেছিলে, যদিও মন্দিরা বারবার একটা কথা বলেছে যে খুব লজিক দিয়ে তুমি ভিডিও করো। হ্যাঁ, আমি দেখেছি মোটামুটি লজিক দিয়ে ভিডিও করার চেষ্টা করো। তারপরেও একটা কথা বলবো যে সবসময় মানুষ সঠিকটা বলে না, সেটা আমার ক্ষেত্র। এই যে কিছুদিন আগে যখন কল্পনাকে নিয়ে ভিডিও করা হলো, কল্পনা আর প্রিয়াকে নিয়ে কিছু ভিডিও করলে তুমি, সেখানে তুমি বারবার একটা কথা বলছিলে যে এত অহংকার কিসের, বাপের বাড়িতে তো তোমার কিচ্ছু নেই। কল্পনাকে তুমি বারবার এই কথাগুলো বলেছ। আজকের দিনে এসে এখনও কি এইগুলো আমরা বিশ্বাস করতে পারি যে কোনো মেয়ে গরিব ঘর থেকে আসলেই তাকে সেইভাবেই থাকতে হবে, সে ভালোভাবে থাকতে পারবে না? অহংকার বলতে তুমি কি বোঝাতে চেয়েছো? একটা মেয়ে তার স্বামী বিয়ের পরে তার স্বামীর পরিচয়ে কিন্তু একটা মেয়ের পরিচয় হয়। তার হাজবেন্ড কি করে তাকে ওইভাবে সম্মান দেওয়া হয়, সেই সূত্রে তার স্বামী সার্ভিস করে, তার বাপের বাড়ি কেমন ছিল সেগুলো কথা নয়। সেই দিনও আমি তোমাকে বলেছিলাম সেই কথাগুলো যেমন আমার যুক্তিযুক্ত লাগেনি, আজকে মন্দিরের ভিডিও দেখার পরে আজকে একই কথা বলবো যে এগুলো আমার যুক্তিযুক্ত লাগেনি। হ্যাঁ, তবে বলতে পারো যে কিছু কিছু বিষয় আমাদের মেনে চলতে হয়, যেমন কি মন্দিরা মিন্স নিয়ে পুজো করে, সেটা ওদের পরিবারে আছে। কিন্তু এই ক্ষেত্রে আবার কি বলতো, আমি একটা কথাই বলবো যে না, আমি মিন্স নিয়ে পুজো করব না, আমার পরিবার একসেপ্ট করবে না, তাই বলে আমি এটা মন্দিরাকে বলবো না যে তুমি করো না, কারণ ওর পরিবার এটা একসেপ্ট করছে। ওর পরিবার যখন মেনে নিতে পারছে, সেখানে আমি কে? আমার বলার কিছু নেই। হ্যাঁ, যেটা বলতে পারি সেটা হচ্ছে এই যে যেমন কিছুদিন আগে এই কথাটা, এই ভিডিওটা আমি করবো না, মানে এই কথাটা ওই দিনই ভিডিওতে বলবো ভাবছিলাম, মাছের তেল। তোমরা হয়তো আজকে আমাকে এই কথাটা শুনলে অনেকেই হাসবে। মাছের তেলের এই যে নাড়ি বুড়ি যেটা মন্দিরা রান্না করেছে, অনেকেই তোমরা ছিছি করেছিলে। এই আমি একজন আছি, মাছের তেলের ওই নাড়ি বুড়িগুলো খেতে ভালোবাসি। আমার মা যখনই মাছ আনতো, যখনই আলাদা করতো ওই নাড়ি বুড়িগুলো
টেনে টেনে আলাদা করতো, তেলের মধ্যে এইটুকু তেল বেরোতো, আর সেটা পেঁয়াজ দিয়ে ভাজতে গেলে তেলটা গলে মানে আরও তেল হয়ে যেত। তো আমি মাকে বলতাম যে ওই মা নাড়ি ভুড়িগুলো আমাকে ভেজে দাও। মা বলতো কি এইগুলো খেতে নেই, এইগুলো ফেলে দিতে হয়। আমার টেস্ট লাগতো। আমি সব সময় আমার মাকে কখনো আমি তেল ভাজলে নাড়ি ভুড়িয়ে ফেলতে দিই না। এবার আমার ঘরে যেটা হয়, মেয়েদের আমি শুধু ওই তেলটা ভেজে দিই, আর ওই যে নাড়ি ভুড়িগুলো আছে না, সেগুলো আমি আলাদা করে পেঁয়াজ দিয়ে ভেজে আমি কিন্তু খাই। এবার তোমরা অনেকেই ঘৃণা করতে পারো, হ্যাঁ, কিন্তু সত্যি বলছি আমার ওইটা আরও বেশি টেস্ট লাগে। এই যে নাড়ি ভুড়িগুলো আছে না, ওই দিন তোমরা অনেকেই ভিডিও করেছো, আমি ভেবেছিলাম ওই দিনই ভিডিওটা করব। হ্যাঁ, আমার কিন্তু ওই নাড়ি ভুড়িগুলো খেতে ভালো লাগে, কিন্তু না, আমি কিন্তু মেয়েদের দিই না। কারণ আমি জানি ওই নাড়ির ভিতরে অনেক নোংরা থাকে, আবর্জনা থাকে, ওইগুলো খেলে বাচ্চাদের ক্ষেত্রে সত্যি ক্ষতি হতে পারে, বাচ্চাদের পেটের প্রবলেম হতে পারে, যার জন্য আমি মেয়েদের দিই না। কিন্তু আমার ছোট মেয়ে, আমি যখন ওইটা দিয়ে ভাত মাখি, মুখে দিলে বলে মা তুমি এটা কি দিয়ে, এটা তো মাছের তেল না, এটা আলাদা কিছু দিয়ে মেখেছো। কিন্তু আমি ওকে বলতে পারি না যে এই জিনিসগুলো ওই নাড়ি বুড়িগুলো, কারণ আমি তো ওইটা ওকে খেতে দেবো না। আমার কাছ থেকে এক গড়াশ নিলে, আর আমার ছোটো মেয়ের একটা অভ্যাস আছে, ওকে যদি হাজারও আমি খাইয়ে দিই আগে, তারপরে আমি খেতে বসলে ও আমার কাছ থেকে খাবে, এটা একটা স্বভাব, ওর নেশা, ধরো এক ধরনের নেশা বলতে পারো। তো আমিও কিন্তু খাই, তোমরা কিন্তু অনেকেই ঘেন্নাবে। আবার দেখো কিছুদিন আগে ওকে দেখলাম যে ও কিন্তু এই যে শিং মাছ রান্না করছে, শিং মাছ কিন্তু ঘষেনি, একদম কালো কালো রয়েছে, সেটা কিন্তু আমার আবার ঘেন্না লাগে। মাছের নাড়ি মুড়ি খেয়ে নেই, অথচ শিং মাছের উপর ওই যে কালো কালো থাকে ওইটা রান্না করতে পারি না, ওইটা ঘেন্না লাগে। তো কি বলবো বলো তো, এগুলো মানুষের চয়েস, বুঝতে পারছ, মানুষের চয়েস এগুলো। যাই হোক, ভালোই লাগছে যে দেবশ্রীদি, ভালোই তো, তোমার চতুর্দিকে তোমার প্রমোট করছে সবাই। আমি তো চতুর্দিকে এখন শুধু দেবশ্রীদির নাম। আমাদের ওয়াইটিতে একটা ব্যাপার কি বলতো, যখন কোনো একটা ক্রিয়েটারের একটু ভিউজ বেশি হয় তাকে নিয়ে খুব চর্চা হয়। আপাতত কন্টেন্ট করার মতো, হট কন্টেন্ট, বিশেষ করে ব্লগারদের নিয়ে কন্টেন্ট করার মতো দেবশ্রী দিয়েই রয়েছে। তো দেবশ্রীদি বেশ লোকের মুখে চর্চায় রয়েছে, বেশ ভালোই লাগছে। যাই হোক দেবশ্রীদি, কন্টেন্ট করেছো, মন্দিরের থাম্বনেলে বসতে পেরেছো, কি বলো, এর থেকে বেশি কি চাই আর। যাই হোক, আজকের ভিডিওটা কিভাবে করলাম, কেমন করলাম জানি না, এই কথাগুলো বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণে সবাইকে টাটা।